আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লাসটা অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি অনেক রাত হয়ে গেছে, অনেকে হয়তো ঘুমিয়েও গেছেন। কিন্তু যারা ঘুমিয়ে গেছেন তাদের জন্য আসলে দুঃখিত। একসাথে অনেকগুলো কোর্স তো রান করছি। আপনাদের ক্লাস নেওয়ার আগে আরও দুটো ক্লাস ছিল, সেই দুটো ক্লাস নেওয়ার পরে আপনাদের ক্লাস শুরু করেছি। তাছাড়া আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম শুরু হয়েছে, জব এক্সপেরিমেন্ট। তো সেই জব এক্সপেরিমেন্ট এরাও কিছু কাজ ছিল সন্ধ্যা থেকে, সেই সন্ধ্যাগুলো কাজ করতে গিয়ে কিন্তু আমাদের আসলে দেরিটা হয়েছে। তো সেই জব এক্সপেরিমেন্ট, এটা আপনারা জব এক্সপেরিমেন্ট এরকম যদি আপনি লিখেন এক্সপেরিমেন্ট, তাহলে আপনাদের একটা আসবে, কি বলে, পেজ আসবে। সেই পেজে আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এখান থেকে অনেক ক্লাস হবে। এক্সপেরিমেন্ট, জব এক্সপেরিমেন্ট। তো সেইখানে খুব দ্রুত আপনারা ভিডিও পাবেন, খুব দ্রুত এখানে অনেকগুলো ফ্রি ক্লাসও নেওয়া হবে। তো সেটা নিয়ে কাজ ছিল আজকের, এটা নিয়ে 3টা ক্লাস, যে কারণে একটু দেরি হয়েছে। আমি জানি না আপনারা কজন জয়েন করতে পারবেন। তো আপনারা যারা জয়েন করবেন একটু দ্রুত জয়েন করেন। আমি কি ঠিক গ্রুপে লাইভে গিয়েছি? 18তম নিবন্ধন ভাইবা পেট ব্যাচে তো নিয়েছি, তাই না? কজন জয়েন করেছেন? তারপরে 33 জন জয়েন করে ফেলেছেন। যারা 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 এত গভীর রাতে আসলে ক্লাস নিচ্ছি। তো আমরা ক্লাসে দ্রুত চলে যাচ্ছি। আমাদের আধুনিক যুগ শুরু হয়েছে এবং আমাদের আজকের ক্লাস থেকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এখান থেকে প্রশ্নটা একটু বেশি আসবে। আমাদের আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। 1801 থেকে বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। তো যেহেতু আগের ক্লাসগুলো শিডিউলটা আগে দেওয়া ছিল আর কি, মানে আমি চাইলেও আগে ক্লাস নিতে পারতাম না, কারণ আগের ক্লাসগুলো দেওয়া ছিল, শিডিউল দেওয়া ছিল। আপনাদেরটা যেহেতু পরে শুরু করেছি, এই জন্য আপনাদের ক্লাসটা দেরিতে শুরু হয়েছে। তো নেক্সট ক্লাস থেকে ক্লাসগুলো আরও আগে নেওয়ার চেষ্টা করব, কারণ নেক্সট ক্লাস থেকে তো হয়তো আমার ওই আজকের যে প্রবলেমটা ছিল সন্ধ্যার পর থেকে, এই প্রবলেমটা হয়তো থাকবে না। তো আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে। তো 1801 থেকে শুরু হলেও আমরা দেখেছি যে 1811 খ্রিস্টাব্দে একজনের জন্ম হয়েছিল এবং 1859 মারা গিয়েছিলেন একজন, তার নাম হচ্ছে ঈশ্বরগুপ্ত। তার নাম কি? ঈশ্বরগুপ্ত। যে লোকের বাড়ি ঈশ্বরচন্দ্রগুপ্ত, বাড়ি না, মানে যে লোকের জন্ম হচ্ছে আধুনিক যুগে তার জন্ম, কিন্তু তাকে কিন্তু আমরা আধুনিক কবি বলছি না। তার জন্ম আধুনিক যুগে, কিন্তু তাকে আমরা আধুনিক কবি বলছি না। তাকে আমরা বলছি যুগসন্ধিক্ষণের কবি। কি কবি? যুগসন্ধিক্ষণের কবি। তো যুগসন্ধিক্ষণের কেন কবি বলা হচ্ছে? কারণ তার জন্ম আধুনিক যুগে হলেও তিনি মধ্যযুগীয় বিভিন্ন চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত ছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে সাংবাদিক কবি বলা হয়। তিনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিক ছিলেন, যে কারণে তিনি ওই জানতেন, মানে সমাজ, দেশ, রাষ্ট্রে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো জানতেন। তিনি ওই মধ্যযুগের যেসব সাহিত্য আছে, দেবদেবী নির্ভর ধর্মকেন্দ্রিক যেসব সাহিত্য আছে, সেই ধর্মকেন্দ্রিক সাহিত্য ছেড়ে তিনি খুব ছোট্ট বিষয় এবং বস্তুগত বিষয়, পৃথিবীর বিষয়, মানুষ নিয়ে তিনি কবিতা লেখা শুরু করলেন। খণ্ড কবিতা বলা যেতে পারে এগুলো। কি খণ্ড কবিতা? কোনো একটা বিষয়কে অবলম্বন করে, যেমন তপসে মাছ অবলম্বন করে তিনি ছাগল নিয়ে কবিতা লিখেছেন। রসে ভরা রসময় রসের ছাগল, তোমার জন্য হইয়াছে আমি পাগল। এরকম আনারস কবিতা, তার কবিতার নাম হচ্ছে আনারস, তার কবিতার নাম হচ্ছে ছাগল, তার কবিতার নাম হচ্ছে তপসে মাছ। এরকম ছোট তুচ্ছ বিষয় নিয়ে তিনি ব্যঙ্গ করে সাহিত্য রচনা করেছেন। ব্যঙ্গ, তার কবিতাগুলোর মধ্যে আছে ব্যঙ্গ। এখন এই ব্যঙ্গ করতে গিয়ে তিনি কিছু মধ্যযুগীয় চিন্তা দ্বারা প্রভাবিত ছিলেন। মধ্যযুগীয় চিন্তা কি? মধ্যযুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না, নারী শিক্ষার প্রতি কোনো ছিল না, আগ্রহ ছিল না, নারীরা শিক্ষা গ্রহণ করতো না। এবং মধ্যযুগে বিধবা যে বিবাহ আছে,
সেই বিধবা বিবাহকে নিরুৎসাহিত করা হতো এবং মধ্যযুগে নারীদের কোনো মানে নারীরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে এটাও কল্পনা করতে পারতেন না। তো আমাদের ঈশ্বরগুপ্ত কি করতেন? ঈশ্বরগুপ্ত এমনিতে তিনি আধুনিক মানুষ, তার কবিতার মধ্যে দেশপ্রেম আছে, তার কবিতার মধ্যে জাতীয়তা বোধ আছে, তার কবিতার মধ্যে মানব প্রেম আছে, যেগুলো আধুনিকতার বৈশিষ্ট্য। আধুনিকতার বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম, আধুনিকতার বৈশিষ্ট্য হচ্ছে মানব প্রেম, আধুনিকতার বৈশিষ্ট্য হচ্ছে জাতীয়তা বোধ, আধুনিকতার বৈশিষ্ট্য নারী মুক্তি, নারী জাগরণ, নারী শিক্ষা, মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, এইগুলো হচ্ছে আধুনিকতার বৈশিষ্ট্য। তো আমাদের যে ঈশ্বরগুপ্ত তিনি 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 এই তার মধ্যে দেশপ্রেম ছিল, তার মধ্যে জাতীয়তা বোধ ছিল, কিন্তু অ্যাট এ টাইম অর্থাৎ একই সময়ে তিনি এই নারী শিক্ষার বিরোধী ছিলেন। তিনি নারীদের যে বিধবা বিবাহ এটার তিনি বিরোধী ছিলেন। তিনি হচ্ছেন নারীরা ইংরেজি শিক্ষা শিখছে, নারীরা বাইরে বের হচ্ছে ঘর থেকে পড়াশোনার জন্য, এটার প্রতি তিনি কি করেছিলেন? ব্যঙ্গ করেছিলেন। অর্থাৎ তার মধ্যে একই সাথে তার মধ্যে মধ্যযুগীয় চিন্তা আছে এবং আধুনিক যুগের চিন্তা আছে, যে কারণে তার এক পা হচ্ছে মধ্যযুগে, আরেক পা হচ্ছে আধুনিক যুগে। এই কারণে তাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি, অর্থাৎ দুই যুগের মাঝামাঝিতে তিনি কি করছেন? অবস্থান করছেন, যদিও তার জন্ম আধুনিক যুগে। হ্যাঁ, পাঠা নামে তার একটা বিখ্যাত কবিতা আছে, পাঠা। হ্যাঁ, পাঠা নামে তার একটা বিখ্যাত কবিতা আছে, পাঠা নামে তার বিখ্যাত কবিতা আছে। তো 71 জন জয়েন করেছেন, সমস্যা নাই, আপনারা দিনের বেলা ক্লাসটা করে নেবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে যে যুগ সন্ধিক্ষণের কবি কি, উত্তর হবে হচ্ছে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত। যদি বলা হয় যে যুগ সন্ধিক্ষণের কবি কেন বলা হয়, তখন আপনারা বলবেন যে স্যার এখানে তিনি মধ্যযুগ এবং আধুনিক যুগ দুই যুগের বৈশিষ্ট্যকে তিনি ধারণ করেছেন। তিনি আধুনিক যুগে জন্মগ্রহণ করলেও তিনি মধ্যযুগের চিন্তা থেকে বের হয়ে যেতে পারেননি। তিনি সেই মধ্যযুগের যে নারী শিক্ষা বিরোধী, মধ্যযুগের যে নারীদের প্রতি যে একজন বিদ্বেষ, সে বিদ্বেষটা আছে, বিধবা বিবাহের বিরুদ্ধে আছে, এবং মধ্যযুগের যে ফর্ম, কবিতার যে ত্রিপদী ছন্দ লেখা, ত্রিপদী বা পয়ার ছন্দে লেখা, সেসব ত্রিপদী বা পয়ার ছন্দ বা দুই দাঁড়ি ব্যবহার করা, এইগুলো তিনি ব্যবহার করেছেন, মধ্যযুগীয় বৈশিষ্ট্য ধারণ করেছেন। ঠিক একই সাথে তিনি এবার আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম, আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে মানবপ্রেম, আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে জাতীয়তা বোধ, এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষকে নিয়ে কবিতা লেখা। তিনি স্যার মানুষকে নিয়ে কবিতা লিখেছেন, তার কবিতার বিষয় হচ্ছে মানুষ, তার কবিতার বিষয় হচ্ছে এই বাস্তব পৃথিবীর বাস্তব কিছু বস্তুগত জিনিস। তার কবিতার মধ্যে সেই অলৌকিক কোনো ব্যাপার নেই, তার কবিতার মধ্যে ধর্মীয় কোনো ব্যাপার নেই, যে কারণে তিনি আধুনিক এবং মধ্যযুগীয় দুই বৈশিষ্ট্যকে ধারণ করেছেন বলে তাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। এইভাবে উত্তর দিবেন। এবং যথার্থ আধুনিকতা এসেছে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক সাহিত্যের জনক, আধুনিক কবিতার জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, আধুনিক নাটকের জনক, ট্র্যাজেডির জনক, বাংলা সার্থক মহাকাব্যের জনক, তিনি হচ্ছেন প্রহসনের জনক, তিনি হচ্ছেন সনেটের জনক। এই যে 8টা বললাম, যত কিছুর জনক আছে সব কিছুর জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং মাইকেল মধুসূদন দত্তকে বলছি আমরা যে বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক বা যথার্থ বিদ্রোহী কবি। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে প্রথম বিদ্রোহী কবি। আপনাকে যদি বলা হয় যে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে, তাহলে আপনারা বলবেন যে স্যার বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, আর দ্বিতীয় বিদ্রোহী কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তখন তিনি জিজ্ঞেস করবেন যে প্রথম বিদ্রোহী কবি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? তখন আপনি বলবেন যে স্যার মাইকেল মধুসূদন দত্তের যে বিদ্রোহটা, সে বিদ্রোহটা স্যার হচ্ছে সাহিত্যিক বিদ্রোহ। অর্থাৎ মধ্যযুগ মাইকেল মধুসূদন দত্তের আগে যেসব সাহিত্য ছিল, সেই সাহিত্য ছিল ধর্মকেন্দ্রিক। সেই সাহিত্যের মধ্যে হচ্ছে হিন্দু দেবদেবী নির্ভর কাব্য ছিল। তো মাইকেল মধুসূদন দত্ত সেই ধর্মকেন্দ্রিক সাহিত্য থেকে বেরিয়ে এসে আধুনিক যুগের যে বৈশিষ্ট্যগুলো আছে, আধুনিক যুগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আধুনিকতার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম, মানবতাবোধ, জাতীয়তাবোধ, নারী মুক্তি, নারী জাগরণ, তারপর হচ্ছে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, এইগুলো বিজ্ঞান মনস্কতা, এইগুলো হচ্ছে স্যার আধুনিকতার প্রধান বৈশিষ্ট্য। তো এই আধুনিকতার বৈশিষ্ট্যগুলো মাইকেল মধুসূদন দত্ত নিয়ে এসেছেন। এবং তিনি ধর্মীয়
ধর্মীয় বিষয় থেকে তিনি উপাদান উপকরণ নিয়েছেন। তিনি স্যার রামায়ণ মহাভারত থেকে বিভিন্ন চরিত্র নিয়েছেন, কিন্তু সেখানে রামায়ণ মহাভারতের ধর্মীয় চরিত্রগুলোকে তিনি আধুনিক মানুষ হিসেবে রূপ দিয়েছেন। অর্থাৎ ধর্মকে বাদ দিয়ে তিনি মানুষকে মূল্যায়ন করেছেন, মানুষকে প্রদান করে দেখিয়েছেন। ধর্মের চরিত্রগুলোর মধ্যে তিনি আধুনিক মানুষের দেশপ্রেম, আধুনিক মানুষের জাতীয়তাবোধ, আধুনিক মানুষের নারী মুক্তি, নারী চিন্তা, এই বিষয়গুলোকে তিনি স্যার উন্নীত করেছেন বা প্রযুক্ত করেছেন। যে কারণে আমরা বলছি যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তিনি একটাবারও কিন্তু বলেন নাই যে ইংরেজ তোমাদেরকে লেজ গুটিয়ে চলে যেতে হবে, এই দেশ হচ্ছে আমাদের। তিনি কিন্তু ওইভাবে যে অ্যাক্টিভিস্ট যেটাকে আমরা বুঝি, সামাজিক আন্দোলনের কথা যেটা বলি, সেই সামাজিক আন্দোলন তিনি গড়ে তোলেন নাই, তিনি কোনো রাজনৈতিক আন্দোলন গড়ে তোলেন নাই। তিনি যখন সাহিত্য চর্চা করতে এসেছেন তখন 1857 খ্রিস্টাব্দে আমরা দেখেছি যে একটা সিপাহী বিদ্রোহের মতো ব্যাপক বিদ্রোহ হচ্ছে। আমরা দেখেছি ফকির সন্ন্যাসীর যুদ্ধ হচ্ছে, আমরা দেখেছি যে রংপুরের কৃষক বিদ্রোহ হচ্ছে, এরকম নানান ধরনের কৈবত্য বিদ্রোহ হচ্ছে, জেলা বিদ্রোহ হচ্ছে। আমরা দেখছি যে মাস্টারদের সূর্য সেন তিনি অস্ত্রাগার লুণ্ঠন করেছেন, আমরা দেখেছি তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছেন। এরকম বহু বহু ক্ষুদিরাম, বহু বহু প্রীতিলতা, অনেক 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 চরিত্র বা অনেক আগে থেকেই, অর্থাৎ ব্রিটিশদের পিরিয়ডে অনেক অনেক রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তিনি ওইসব বিষয় নিয়ে আগ্রহ দেখাননি। তার আগ্রহের বিষয় হচ্ছে সাহিত্য, কারণ তিনি কিন্তু অনেক উচ্চ বিলাসী একজন কবি ছিলেন। তিনি হতে চেয়েছেন শেলি ইয়েটস, তিনি হতে চেয়েছেন একজন শেক্সপিয়র, এরকম বড় বোদলেয়ার, ওয়াটসওয়ার্থ, এরকম অনেক বড় বড় কবি সাহিত্যিক হতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হতে পারেননি। তার সমস্ত চিন্তার মধ্যে আছে এরকম কবিতা, সাহিত্য, দেশ, জাতির যে অ্যাক্টিভিস্ট হওয়া বা সামাজিক আন্দোলন গড়ে তোলা, এইসব বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। যে কারণে তার কবিতার বিষয় আশয় একেবারেই সাহিত্য কেন্দ্রিক এবং তার বিদ্রোহটা সাহিত্য নিয়ে। এই জন্য যদি আমরা বলি যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, তাহলে আমরা বলবো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার বিদ্রোহের ধরন হচ্ছে সাহিত্যিক, তিনি রাজনৈতিক বা সামাজিকভাবে কোনো বিদ্রোহ করেননি। কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু সাহিত্যটা কি, কবিতাটা কি, তার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের মুক্তি। তিনি মূলত 3টা কারণে বিদ্রোহ করেছিলেন কাজী নজরুল ইসলাম। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের পরাধীনতা, দ্বিতীয় কথা হচ্ছে সাম্প্রদায়িক বিভেদ, তৃতীয় কথা হচ্ছে বৈষম্য বা অসাম্য। তাহলে নজরুলের বিদ্রোহের ধরনটাই হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক, আর আমাদের মাইকেল মধুসূদন দত্তের বিদ্রোহের ধরনটা হচ্ছে টোটালি সাহিত্যিক। ঠিক আছে, তাহলে আমাদের সাহিত্যিক বিদ্রোহ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আর রাজনৈতিক বিদ্রোহ করেছেন কাজী নজরুল ইসলাম। এরকমভাবে উত্তর দেবেন। যেহেতু ক্লাসটা অনেক পরে শুরু করেছি, আমি মনে একটু ফাস্ট কথা বলছি। ফাস্ট কথা বললেও জোরে জোরে কথা বলছি, আপনারা একটু অল্প অল্প করে যদি টেনে টেনে বা কয়েকবার যদি দেখেন, আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো এইখান থেকে এই দত্ত কুলোদ্ভব এইটা হয়তো আসবে না। তিনি মহাকাব্য, তার 2টা মহাকাব্য আছে, একটা হচ্ছে মেঘনাদ বধ আর এটা হচ্ছে হেক্টর বধ। যদিও হেক্টর বধ তো ওইভাবে শেষ করতে পারেন নাই। তো মেঘনাদ বধ কাব্যটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মেঘনাদ বধ কাব্যটা এটা তার 2য় কাব্য। তো এই মেঘনাদ বধ কাব্যের কাহিনী রামায়ণ থেকে নেওয়া হয়েছে, এটা আপনারা নিশ্চয় জানেন। এটা হচ্ছে সাহিত্যকাল ছিল 3 দিন 2 রাত, স্বর্গ বা অধ্যায় হচ্ছে 9টি, এবং প্রধান চরিত্র হচ্ছে রাবণ, মেঘনাদ, প্রমীলা, বিভীষণ, রাম, লক্ষ্মণ। নায়ক রাবণ কে বলছেন, মেঘনাদ। এবং এটা হচ্ছে ট্র্যাজেডি, এটা মেনলি কার ট্র্যাজেডি, রাবণের ট্র্যাজেডি। এবং কোন ছন্দে লিখিত হয়েছিল, অমিত্রাকর ছন্দে লিখিত হয়েছিল, এগুলো আপনাদের প্রশ্ন করতে পারে। এবং রসটা হচ্ছে করুণ, যদিও তিনি শুরুতে বলেছিলেন গাহিব মা বীর রসে ভাসি মহাগীতি, তিনি বলেছিলেন যে বীর রসে গাইব, প্রথমে বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি হয়ে গেছে, করুণ রসের কাব্য হয়ে গেছে। এবং তার যে জীবন দর্শন অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের জীবন দর্শনটা কি, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে আপনারা বলবেন যে মানুষ ধ্বংস হয়ে যায় কিন্তু পরাজিত হয় না, অর্থাৎ এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। অর্থাৎ একজন মানুষ ধ্বংস হয়ে যেতে পারে
কিন্তু পরাজিত হয় না। এটা কার সম্পর্কে বলা হয়েছে? রাবণের সম্পর্কে বলা হয়েছে। রাবণ জানে এই যুদ্ধে সে হেরে যাবে। রাবণ জানে যে এই যুদ্ধে সমস্ত দেবতারা দেবদেবীরা কার পক্ষে? রাম এবং লক্ষ্মণের পক্ষে। এবং নিয়তি বলছে যে রাবণ মারা যাবে, রাবণের ছেলেরা মারা যাবে, সবাই মারা যাবে। এবং রাবণ এটা জানার পরেও রাবণ কিন্তু কারো কাছে মাথা নত করে নাই। রাবণ কিন্তু রামের সাথে সন্ধি করে নাই। রাবণ কিন্তু রামের কাছে মাথা নত করে নাই। রাম কিন্তু একটি বারও বলে নাই যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তোমার বউ সীতাকে ফেরত দিচ্ছি, চলো আমাদের সন্ধি করে ফেলি, আর কোনো ক্ষয়ক্ষতি দরকার নাই, এরকম একটি বারও তিনি বলেন নাই। বরঞ্চ একেবারে শেষ রক্তবিন্দু দিয়ে তিনি যুদ্ধ করেছেন। এবং তিনি এমন শক্তিশাল নিক্ষেপ করেছিলেন, তার ছেলে মেঘনাদকে যখন হত্যা করা হয় অন্যায়ভাবে, তখন তিনি শক্তিশাল নিক্ষেপ করে তিনি লক্ষ্মণকে মেরে ফেলেছিলেন। এরকম ভয়ঙ্কর একজন যোদ্ধা হচ্ছে রাবণ। এই রাবণের মধ্যে আছে জাতীয়তা বোধ, এই রাবণের মধ্যে আছে দেশপ্রেম, এই রাবণের মধ্যে আছে মানব প্রেম। সে তার লঙ্কাপুরীকে বাঁচানোর জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। সে তার ছেলের জন্য একজন আধুনিক মানুষ, তার অন্য মানুষের প্রতি তার প্রেম থাকে, ভালোবাসা থাকে, তার পরিবারের প্রতি ভালোবাসা থাকে, তার রাজ্যের প্রতি, তার দেশের প্রতি ভালোবাসা থাকে। সমস্ত ভালোবাসা রাবণের মধ্যে আছে। এবং রাবণ তার বউদেরকে ফ্রিডম দিয়েছেন। রাবণের বউ চিত্রাঙ্গদা বীরবাহ যখন মারা গিয়েছে, চিত্রাঙ্গদা কিন্তু আয়েশা সে কি করছে? সে প্রশ্ন করছে যে তোমার জন্য, তোমার অন্যায়ের জন্য আমার ছেলে মারা গিয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আধুনিক মানুষের লক্ষণ, আধুনিকতার লক্ষণ। এবং তার পুত্রবধূ প্রমীলা সে বলেছে রাবণ শ্বশুর মতো মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে। সে সখী টকি নিয়ে একদম বের হয়ে গেছে। যুদ্ধ করতে করতে সে লঙ্কাপুরীতে প্রবেশ করেছে। সেই নারীর মুক্তিটি তিনি দেখিয়েছেন। তো এই রাবণ এবং মেঘনাদের মধ্যে সমস্ত আধুনিকতার বৈশিষ্ট্য ইনজেক্ট করেছেন হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা কাহিনীটা দেখব। আপনাদের যদি জীবন দর্শন বলে যে এই মেঘনাদ বধ কাব্যের মূল ব্যাপারটা কি, আপনারা অবশ্যই উত্তর দেবেন যে মানুষ ধ্বংস হয়ে যায় কিন্তু পরাজিত হয় না, অথবা বলবেন ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এইটাই হচ্ছে এই মেঘনাদ বধ কাব্যের মূল ব্যাপার। যত দোষ শূর্পণখার, না? আমার কাছে মনে হয় যত দোষ হচ্ছে ওই কি বলে লক্ষণের। লক্ষণ অতিমাত্রায় অহংকারী। ওকে, ঘটনা প্রবাহ আপনারা বলেছিলেন যে ঘটনা প্রবাহ নাকি ভুলে গেছেন। একটু মনে করাই দিচ্ছি। প্রথম যে স্বর্গটা আছে তার নাম ছিল অভিষেক। অভিষেক পর্বতে আমরা দেখি যে পুত্র বীরবাহু প্রথমেই যুদ্ধতে বীরবাহুর মৃত্যুর সংবাদে রাজসভায় অধিষ্ঠিত শোকাকুল রাবণ। অর্থাৎ প্রথমে দেখাচ্ছে একটা সিংহাসনে বসে আছে রাবণ, এবং সেখানে মৃত্যুর খবর এসেছে। কার মৃত্যুর খবর এসেছে? যে বীরবাহু সম্মুখ যুদ্ধে মারা গিয়েছে। বীরবাহু হচ্ছে রাবণের ছেলে। তো রাবণের ছেলে আর বীরবাহু মারা গিয়েছে, এই খবরটা প্রথমেই আসে। তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। এখান থেকে জানবেন যে অভিষেক যে এটা আছে, স্বর্গটা আছে। এবং এখানে আমরা দেখছি যে শোকাকুল রাবণ পত্নী বীরবাহুর মা চিত্রাঙ্গদা শিয়াইসা রাবণের প্রতি অভিযোগ করছে যে তোমার কারণে, তোমার পাপের কারণে, তোমার সমস্যার কারণে আমার ছেলে মারা গিয়েছে, আমার ছেলেকে ফেরত দেওয়া বা সেই এরকম করে তার জামাইকে এই বর্ৎসনা করছে। এই যে হাজব্যান্ডকে বর্ৎসনা করছে, জামাইকে প্রশ্নে জর্জরিত করছে, এই ব্যাপারটাই কিন্তু আধুনিকতার বৈশিষ্ট্য। এই ব্যাপারটার মধ্যে নারী মুক্তি বা নারী স্বাধীনতা ব্যাপারটা আছে। তারপরে ধাত্রীর বেশে ছদ্রবেশে প্রভাষা কর্তৃক মেঘনাদকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়েছেন। মেঘনাদকে এই বীরবাহুর সংবাদটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই আমি যেগুলোকে নীল করে রেখেছি এগুলো জানলেই হবে, বাকিগুলো ছোট ছোট অপ্রধান জিনিস। মেঘনাদের লঙ্কা গমন এবং সেনাপতি অভিষেক, যেমন দেখলো যে তার ভাই মারা গিয়েছে বীরবাহু, তখন সে লঙ্কাতে গমন করেছে এবং সেনাবাহিনী পদে তার অভিষেকটা হয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে অভিষেক। ঠিক আছে। তারপরের পর্বের নাম হচ্ছে অস্ত্র লাভ। কে অস্ত্র লাভ করবে? লক্ষণ অস্ত্র লাভ করবে। কাকে মারার জন্য? মেঘনাদ বা এগুলোকে মারার জন্য। সমস্ত দেবতারা কার পক্ষে? সমস্ত দেবতারা হচ্ছে রাম এবং লক্ষণের পক্ষে। আমরা দেখব যে শুধু অগ্নি দেবতাটা হচ্ছে রাবণ এবং মেঘনাদের পক্ষে। তো সেখানে আমরা দেখলাম যে চিত্ররথের মাধ্যমে লক্ষণকে দেবতাদের দেয়া অস্ত্র দেয়া হয়েছে যুদ্ধ করার জন্য। প্রথমে আমরা একটা 2 নম্বরই দেখলাম। এই যুদ্ধটা একটা অন্যায় যুদ্ধ, একটা 2 নম্বরের যুদ্ধ। ঠিক আছে।
দেবতারা অস্ত্র দেবে, মায়া দেবী মায়া বিস্তার করবে। এদিক দিয়ে আবার বিভীষণ, রাবণের ভাই বিভীষণ, সে আবার করবে, কি বলে, বিশ্বাসঘাতকতা করবে। হ্যাঁ, তো এইসব কারণে তো হারবেই। তারপর আমরা দেখছি তৃতীয় পর্ব সমাগম। এখান থেকে মনে রাখবেন যে প্রমিলার যুদ্ধসজ্জা এবং লঙ্কার উদ্দেশ্যে যাত্রা। এইখানে তিনি বলেছিলেন, তিনি যখন লঙ্কাতে প্রবেশ করতে চাচ্ছেন তখন তার সখীরা বলছিল যে এইখানে রামে সব দখল করে রাখছে, গেলে রামে মেরে ফেলবে। তখন সে বলছিল যে রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সুখী ভিখারি রাঘবে, আমি কি ওই ভিখারি রামকে ভয় পাই যে বনে বসে থাকে, কোথায় না কোথায় থেকে আসে, যার বংশমর্যাদা কি আমি কিচ্ছু জানি না, তারে কি আমি ভয় পাই। এবং প্রমিলা যুদ্ধ বিষয়ে ঝনঝন ঝনঝন করে অস্ত্র নিয়ে সেই প্রমিলা লঙ্কাতে প্রবেশ করে ফেলেছিল। এটা আমরা দেখেছি সমাগমের মধ্যে। তারপর আমরা দেখলাম যে অশোকবন, ওই অশোকবন যেখানে একে মানে আটক করা হয়েছিল সীতাকে, সেইখানকার বলা হয়েছে লঙ্কাপুরীর, ওখানে এই লঙ্কাপুরীর সুখ ঐশ্বর্য এগুলো বর্ণনা করা হয়েছে। লঙ্কাপুরী যে কত চমৎকার, লঙ্কাপুরী একেবারে স্বর্ণের বাঁধানো একটা চমৎকার একটা নগরী, চমৎকার একটা রাজ্য, এই শোকবুক এখানে বর্ণনা করা হয়েছে। লঙ্কাপুরীর চমৎকার একটা বর্ণনা আছে। এবং অশোকবনে সীতা এবং সরমা, সরমা হচ্ছে বিভীষণের বউ, বিভীষণের যে বউ আছে সেই বউ আবার কাকে সান্ত্বনা দিতে গেছে, এই সীতাকে সান্ত্বনা দিতে গেছে। কারণ সীতা বিভীষণ কার পক্ষে চলে গিয়েছিল, সে বিভীষণটা কার ভাই ছিল, নিশ্চয়ই এগুলো জানেন, আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। বিভীষণ হচ্ছে রাবণের ভাই। কার ভাই? রাবণের ভাই। কিন্তু রাবণের ভাই হওয়ার পরেও সে বিশ্বাসঘাতকতা করে কার কাছে চলে গিয়েছিল, রামের কাছে চলে গিয়েছিল, রামের কাছে চলে গিয়েছিল এই বিভীষণ। হ্যাঁ, বিভীষণ চলে গিয়েছিল। তো বিভীষণও দুষ্ট, তার বউও দুষ্ট। ঠিক আছে। তারপরে আমরা দেখি উদ্যোগের মধ্যে আমরা দেখি যে মা মন্দোদরীর সাথে মেঘনাদ এবং প্রমিলার সাক্ষাৎ। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ হবে। এখন মার সাথে দেখা করেছে মেঘনাদ, দোয়া চেয়েছে, প্রমিলা দোয়া করেছে। এবং এই দিক দিয়ে ইন্দ্র সচিমুচি এরা তারা ওই অন্য যে করছে, ষড়যন্ত্র করছে, সেগুলো আমি আর বললাম না। হ্যাঁ, তারপরে হচ্ছে বধ, অর্থাৎ ষষ্ঠ ইয়ের মধ্যে এসে, ষষ্ঠ স্বর্গতে এসে মেঘনাদকে হত্যা করা হয়েছে। কারণ এই কাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ অর্থাৎ মেঘনাদকে কিভাবে বধ করা হয়েছে অন্যায়ভাবে, এই ব্যাপারটা কার মনের মধ্যে দাগ কেটেছিল? মাইকেল মধুসূদন দত্তের দাগ কেটেছিল। এবং তিনি এই জায়গাটার মধ্যে ফোকাস করেছেন এবং এইটাকে নিয়ে তিনি কাব্যটা রচনা করেছেন। তো এই রাম লক্ষ্মণ এবং বিভীষণ এরা এক হয়ে গেছে। এই বিভীষণ হচ্ছে রাবণের ভাই, এটা আপনারা নিশ্চয় সবাই জানেন, এই জন্য আমি ফার্স্ট পড়াচ্ছি। রাবণের ভাই। এরা বুদ্ধি করছে যে কিভাবে মারা যায়। তখন চিন্তা করলো যে লক্ষ্মণকে পাঠাবে কাকে? নিকুম্বিলা যজ্ঞাগারে। নিকুম্বিলা যজ্ঞাগারে হচ্ছে মেঘনাদ পূজা করে, অগ্নি দেবতার পূজা করে, তখন তার হাতে অস্ত্র থাকে না। আর নিকুম্বিলা যজ্ঞাগার একটা যজ্ঞের আগার, অর্থাৎ যেখানে পূজা করা হয়, সেইখানে এটা খুব সিকিউর একটা প্লেস, যেখানে কেউ চেনে না, জানে না। সেইখানে লক্ষ্মণকে নিয়ে যাওয়া হবে। লক্ষ্মণকে কে নিয়ে যাবে? লক্ষ্মণকে নিয়ে যাবে হচ্ছে মেঘনাদের চাচা বিভীষণ নিয়ে যাবে। অর্থাৎ নিজের ভাতিজাকে মারার জন্য অন্য শত্রুকে নিয়ে যাবে এই বিভীষণ। এখান থেকে কিন্তু আসছে ঘরের শত্রু বিভীষণ। কার ঘরের শত্রু? রাবণের ঘরের শত্রু হচ্ছে বিভীষণ। বিভীষণ হচ্ছে রাবণের ভাই, কিন্তু রাবণের পক্ষে সে যায় নাই, বরং সে শত্রু পক্ষে যোগ দিয়েছিল। 1971 সালে রাজাকার রাজে কাজ করেছে। ঠিক সেই কাজটা কি করেছে, বা 1757 খ্রিস্টাব্দে ওই কি বলে এটাকে, মীর জাফর, রায়দুল্লভ এরা যে কাজটা করেছে, সেম কাজ কি করেছে বিভীষণ সেই কাজ করেছিল। এবং তারা এখানে পরামর্শ করছে যে কিভাবে কাকে মারা যায়, মেঘনাদকে মারা যায়। কারণ মেঘনাদ কিন্তু বাসব বিজয়ী, সে হচ্ছে বাসব বিজয়ী। বাসব মানে হচ্ছে ইন্দ্র, দেবতা যে ইন্দ্র, সে ইন্দ্রর সাথে যুদ্ধ করে জিতে গেছে হচ্ছে মেঘনাদ। এই পরিমাণ যোদ্ধা হচ্ছে মেঘনাদ ওই সময় সবচেয়ে বড় যোদ্ধাদের একজন হচ্ছে মেঘনাদ। সে দেবতার যে রাজা পর্যন্ত ভয় পায় হচ্ছে এই মেঘনাদকে। দেবতাদের রাজা ইন্দ্রকে জয় করেছিল হচ্ছে মেঘনাদ। এর জন্য মেঘনাদের আরেক নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এবং আমাদের যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তার সবচেয়ে প্রিয় নায়ক হচ্ছে এই মেঘনাদ বা ইন্দ্রজিৎ। আর আমাদের মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মেঘনাদকে মেঘনাদ বলে ডাকতো না, ইন্দ্রজিৎ বলে ডাকতো। এবং সে বলতো যে আমার প্রিয় ইন্দ্রজিৎকে এই পর্বতে তাকে কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে।
এই মাইকেল মধুসূদন তো এই কথা বলছিল, ইন্দ্রজিৎ বলে ডাকতো, মাই ফেভারিট ইন্দ্রজিৎ এরকম বলতো। ঠিক আছে, তো সেই ইন্দ্রজিৎকে অর্থাৎ মেঘনাদকে হত্যা করার জন্য তারা যে নিকমবিলাস যজ্ঞাগারে তারা গিয়েছে এবং আমাদের নিরস্ত্র মেঘনাদকে দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে লক্ষণ হত্যা করেছে। যদিও ওই পূজার যে ডালা আছে, এই পূজার ডালা দিয়ে কিন্তু একটা বাড়ি মারছিল ইয়াকে, কি বলে, লক্ষণকে। সেই বাড়ি খেয়ে সে আঘাত পেয়ে মেঘনাদ কিন্তু ওইখানে মূর্ছা গিয়েছিল। তারপরে তাকে রক্ষা করেছে হচ্ছে দেবতারা এবং ওই বিভীষণকে তো রক্ষা করা হয়েছে। সমস্ত জায়গায় পদে পদে অন্যায়। তারপরে হচ্ছে শক্তি নির্ভেদ। শক্তি নির্ভেদ দেখেছি যে এখানে তো মেঘনাদকে হত্যা করা হয়ে গেছে। 7 নম্বর পর্বেতে প্রমীলার অনেক উৎকণ্ঠা। তারপরে এখানে দেখবো রাবণের কাছে মেঘনাদের মৃত্যুর সংবাদ চলে আসছে এবং রাক্ষস বাহিনী, তখন রাবণ তো যখন শুনেছে যে তার ছেলেকে মেরে ফেলেছে, আমার মানে এই ব্যাপারটা জানলে আমার শরীরের রোমগুলো দাঁড়ায় যায়। রাবণের এই মানে রাবণের চরিত্রটা আমার চোখের মধ্যে ভাসে, বা ইন্দ্রজিতের অর্থাৎ মেঘনাদের চরিত্রটা ভাসে, টোটাল যুদ্ধটাই আমার চোখের সামনে ভাসে। তো এই যুদ্ধটা আমার কিন্তু মানে এই যে শরীরের প্রসঙ্গে তখন দাঁড়িয়ে গেছে। তো রাবণের সেই কি তার রাগ, তার সেই কি ভয়ঙ্কর, এবং সকল রাক্ষস অর্থাৎ রাবণের যে জাতি যুদ্ধে অবতীর্ণ হয় এবং দেবতারাও যুদ্ধে অবতীর্ণ হয়ে যায় এবং রাবণের যুদ্ধযাত্রা করে, এবং রাবণ কর্তৃক লক্ষণরে এমন এক শক্তিশালী নিক্ষেপ করে রাবণ এই লক্ষণটা এমনভাবে মারে, লক্ষণ সাথে সাথে মারা যায়। লক্ষণ মারা যায় এবং এই লক্ষণকে সুস্থ করার জন্য, এই লক্ষণের প্রাণ ফিরে পাওয়ার জন্য তার বড় ভাই রাম পরের পর্বেতে প্রেতপুরীতে, অর্থাৎ ওই যে মানুষ মারা যাওয়ার পরে যেখানে আত্মারা থাকে, যাদেরকে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ নরক, স্বর্গ নরক, ওখানে চলে যায়, পাতালে চলে যায়। তো এই লক্ষণের মৃত্যুতে রাম এমন শোক এবং বিলাপ করে এবং দেবতাদের সহযোগিতায়, দেবতাদের সাহায্যে রাম প্রেতপুরীতে গমন করে এবং সেখানে তার যে বাবা দশরথ, মৃত বাবা দশরথ, তার সাথে দেখা হয়। সে বলে দেয় যে এই লক্ষণকে কীভাবে প্রাণে বাঁচানো যায়, তখন লক্ষণকে আবার বাঁচানো হয়। তাহলে এই যে প্রত্যেকটা পদে পদে এই যে দেখেন একটা 2 নম্বরই, এই ব্যাপারটা কিন্তু এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে আছে। লাস্টে যে সংস্কে আমরা জানি যে আমাদের যে কি প্রমীলা, এই প্রমীলা সে তো তার হাজব্যান্ড মেঘনাদকে প্রচণ্ড ভালোবাসে। সে বলেছে যে এখানে আসলে মেঘনাদ নাই, সেখানে প্রমীলার থাকার কোনো প্রশ্নই আসে না। প্রমীলা সহমরণে গিয়েছে এবং এই মেঘনাদ এবং প্রমীলার অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই মহাকাব্যটি শেষ হয়েছে এবং একদম সমানে আকাশ বাতাস কাঁপছে এরকম একটা অবস্থা, এমন একটা বর্ণনা আছে। অর্থাৎ ওই যে সীমার যখন হাসান মানে হোসাইনকে যখন মারে, হ্যাঁ হোসাইনই তো, হোসাইনকে যখন মারে তখন যে হায় হায় পৃথিবী সব কিছু যেরকম হায় হায় করতো, হায় হোসেন হায় হাসান এরকম করতো, অনেকটা ওই রকম হায় মেঘনাদ হায় প্রমীলা এরকম দিয়ে না এই আমাদের মেঘনাদ বধ কাব্যটা কী হয়েছে, শেষ হয়েছে। এখন ষষ্ঠ স্বর্গতে গিয়ে, টোটাল স্বর্গ তো হচ্ছে 9টা, 6 নম্বরে গিয়ে আমাদের ইন্দ্রজিৎ বা মেঘনাদ মারা গিয়েছে। তারপরে আরও 3টা পর্ব, 3টা স্বর্গ, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। এগুলো কেন দেয়া হয়েছে এর প্রশ্ন করতে পারে। এগুলো দেয়া হয়েছে কারণ একটা মহাকাব্য হওয়ার জন্য মহাকাব্যের যে বৈশিষ্ট্য, মহাকাব্য কাব্য কাকে বলে? মহাকাব্য বলে যখন কোনো উচ্চবংশীয় চরিত্র, কোনো একটা উচ্চবংশীয় চরিত্রের মধ্য দিয়ে বিশাল কাহিনী, বিশাল ঘটনার মাধ্যমে স্বর্গ, মর্ত্য, পাতাল, নরক সকল কিছুর অনুপুঙ্খ বর্ণনা থাকবে, তখন সেটাকে বলা হবে মহাকাব্য। মহাকাব্যের পূর্ব শর্তে হচ্ছে সেখানে স্বর্গ থাকবে, মর্ত্য থাকবে, সেখানে হচ্ছে এই পাতালপুরী থাকবে, সব কিছুর একটা সমন্বয় থাকবে। তাহলে এই মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পূর্ণ করার জন্য পাতালপুরীর প্রয়োজন। হ্যাঁ, এই জন্য কিন্তু আরও 3টা স্বর্গ দেখানো হয়েছে। তাছাড়া এখানে শুধু মেঘনাদ
নাম হলেও এখানে তো মেইন যে সাফারিংস, মেইন যে ডুইং এবং সাফারিংস, সেই সাফারিংসটা কার? সেই সাফারিংসটা হচ্ছে রাবণের। মেইন প্রবলেম, মেইন কষ্ট দুঃখ বেদনা হচ্ছে রাবণের। তাহলে এই মেঘনাদ মারা যাওয়ার পর রাবণের যে সাফারিংসটা আছে, রাবণের যে দুঃখটা আছে, তার যে হাহাকার আছে, তার যে বেদনা আছে, সেটা দেখানোর জন্য আরও কয়েকটা স্বর্গের প্রয়োজন ছিল। অর্থাৎ রাবণ চরিত্রকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য, পরিপূর্ণ করার জন্য, রাবণ চরিত্রের ডুইং এবং সাফারিংসকে প্রকাশ করার জন্য এবং মহাকাব্যের বৈশিষ্ট্য পরিপূর্ণ করার জন্য আরও 3টি স্বর্গ লেখার প্রয়োজন ছিল বলে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ মারা যাওয়ার পরেও আরও 3টি স্বর্গ রচনা করেছেন। অর্থাৎ মেঘনাদের মৃত্যুর মধ্য দিয়ে যদি কাব্যটা শেষ হয়ে যেত, তাহলে রাবণের সাফারিংস, রাবণের দুঃখ কষ্ট বেদনা, তারপরে হচ্ছে প্রেতপরি বর্ণনা টর্ণা, এগুলো দেওয়া সম্ভব ছিল না। এবং মহাকাব্যের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে দৈত্য, তারপরে এটার মধ্যে দৈত্য, মানুষ, দেবতা সবাই যুদ্ধে অবতীর্ণ হবে। তাহলে এই সবাই যুদ্ধে অবতীর্ণের ব্যাপারটাও দেখাইতে পারতেন না। এই জন্য কিন্তু মেঘনাদ মারা যাওয়ার পরেও আরও 3টে স্বর্গ সৃষ্টি করেছেন। এটা যদি প্রশ্ন করা হয় তাহলে আপনারা উত্তর দিবেন। এবং তার কাব্য ঋণ, মাইকেল মধুসূদন দত্ত তিনি বিদেশি ভাষা জানতেন, অনেকগুলো ভাষা, 13-14টা ভাষা জানতেন। সকালে 2 ঘন্টা পড়তেন বাংলা, 2 ঘন্টা পড়তেন ইংরেজি, 2 ঘন্টা পড়তেন হচ্ছে ফার্সি, 2 ঘন্টা পড়তেন হচ্ছে উর্দু, এরকম হিন্দি, এরকম উপমহাদেশ থেকে শুরু করে পৃথিবীর তিনি 13-14টা ভাষা জানতেন। তো 13-14টা ভাষা জানতেন। পৃথিবীর সমস্ত কাব্যের, সমস্ত বিখ্যাত সব কাব্য, বিখ্যাত সাহিত্য তিনি অধ্যয়ন করেছেন এবং সেইখান থেকে অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য লিখেছেন। এবং সেখান থেকে তিনি এই যে ভার্জিলের যে ইনিড, সেই ইনিড থেকে তিনি দান্তের হচ্ছে ডিভাইন কমেডি এবং হোমারের ইলিয়াড ও মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে তিনি কী করেছেন, কাহিনী সূত্র এবং চরিত্র কিভাবে নির্মাণ করতে হয়, মহাকাব্যের চরিত্রগুলো কীরকম হবে, এই তারপরে হচ্ছে প্রেতপুরী বর্ণনাটা কীরকম হবে, যুদ্ধের আবহাওয়াটা কেমন হবে, এগুলো তিনি সেখান থেকে অভিজ্ঞতা নিয়েছেন। নরকের যে বর্ণনা, নরকের বর্ণনায় মধুসূদন দত্ত ভার্জিলের ইনিট এবং দান্তের ডিভাইন কমেডির হেল্প নিয়েছেন। এই তথ্যগুলো আপনাদের ইম্পর্টেন্ট, প্রশ্ন করতে পারে তা কাব্যঋণ। চরিত্র সৃষ্টিতে মধুসূদন ইংরেজ কবি প্যারাডাইস লস্ট, মিল্টনের যে প্যারাডাইস লস্ট, সেখান থেকে তিনি অভিজ্ঞতা নিয়েছেন। এখন উদ্ধৃতি আসতে পারে যে মেঘনাদ বধ কাব্যে মেঘনাদের স্ত্রী প্রমীলা কি বলেছিলেন, এইখান থেকে আপনারা অবশ্যই উদ্ধৃতিটা পড়বেন। অন্তত লাস্টের এই 2 লাইন হইলে অন্তত মুখস্থ করবেন। তাহলে কি বলছেন, কি কহিলি বাসন্তী পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে, নদী সিন্ধুর উদ্দেশ্যে কার হেন সাধ্য সে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষ কুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই লাইনটা ব্যাপক ইম্পর্টেন্ট, পড়তে আমার ব্যাপক মজা লাগে, ভীষণ ভাল লাগে। এই লাইনটা মুখস্থ করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ছেলে বীরবাহু যখন মারা গিয়েছে তখন দেখেন সে কি বলছে, হাই শূর্পণখা কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী, কাল পঞ্চবটি বনে কালকোটে ভরা এ ভুজগে। তাহলে যে কালকোটে ভরা, এগুলো ইয়াদেরকে বোঝানো হয়েছে, রামদেরকে বোঝানো হয়েছে, রাম লক্ষ্মণকে বোঝানো হয়েছে। আর ওই যে পঞ্চবটি বন, হ্যাঁ পঞ্চবটি বনে ওই নির্বাসনে গিয়েছিল, অর্থাৎ বনবাসে গিয়েছিল রাম লক্ষ্মণ সীতা, এটা তো মোটামুটি জানি। আর এইখান থেকে এই লাইনটা না পারলে অসুবিধা নাই, দরকার নাই। এই 2টা লাইন অবশ্যই মুখস্থ করেন যে বীরবাহু যখন মারা গিয়েছে তখন সে বলছে যে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মুরো শতধিক তারে। জন্মভূমি রক্ষা করতে গিয়ে যে ভয় পায়, সে হচ্ছে একটা মোড়, শতধিক তারে, তাকে শতধিক্কার দাও। এই লাইনটা এত বেশি ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য আপনারা এই লাইনটা মুখস্থ করবেন। এই লাইনটা আমারও খুব প্রিয়, জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরে, যে ডরে ভীরু সে মুরো শতধিক তারে। এটা অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে নায়ক রাবণ নাকি মেঘনাদ, এই ব্যাপারটা যদি প্রশ্ন করে আপনারা বলবেন যে স্যার এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রাবণ। রাবণকে কেন্দ্র করে যেন এই মহাকাব্যটা রচিত হয়েছে। আর নায়ক সুলভ যে আচরণ, এর মধ্যে নায়ক সুলভ আচরণ কিন্তু এর মধ্যে আছে। কি বলে,
ইন্দ্রজিতের মধ্যে আছে। ইন্দ্রজিৎ মানে হচ্ছে মেঘনাদ। ইন্দ্রজিতের মধ্যে আছে নায়ক সুলভ আচরণ। আর কেন্দ্রীয় বা প্রধান চরিত্র হচ্ছে রাবণ। রাবণকে কেন্দ্র করে রাবণের দুঃখ, বেদনা, কষ্ট, রাবণের দেশপ্রেম, রাবণের মূল্যবোধ, রাবণ যে একদম প্রজাবাৎসল্য রাজা, রাবণ যে একজন ভালো স্বামী, সে যে ভালো একজন বাবা, সব কিছু যে একজন ভালো ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু রাবণের মধ্য দিয়ে দেখানো হয়েছে। রাবণের দুঃখ, দুর্দশা, কষ্টকে এখানে দেখানো হয়েছে। এই ব্যাপারটাকে আপনারা ফোকাস করবেন। আর হচ্ছে নায়ক সুলভ যে বীরত্ব সূচক যে আচরণ, সেটা আমরা দেব কার মধ্যে আছে? ইন্দ্রজিতের মধ্যে আছে। তাহলে কেন্দ্রীয় চরিত্র বলবেন রাবণ, আর নায়ক চরিত্র বলবেন ইন্দ্রজিৎ। এই হচ্ছে আমাদের সমাধান। আশা করছি এই উত্তরটা দিলে তিনি মানে কি বলে পরীক্ষক অবশ্যই খুশি হবেন। অত তিলোত্তমা, এটা তার প্রথম কাব্য ছিল। ব্রজাঙ্গনা, তারপর হচ্ছে বীরাঙ্গনা। এইটা বীরাঙ্গনা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা বীরাঙ্গনা কাব্য আলোচনা করবো এখন। তো তিলোত্তমা কাব্য এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের কাব্য। এইটুকু জানলেই হবে, না জানলে অসুবিধা নেই। কনফিউশনের মধ্যে দেখেন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি হচ্ছে পদ্মাবতী। এর দ্বিতীয় অঙ্কের তৃতীয় গর্ভাঙ্কে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ছিল। এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে অমিত্রাক্ষর ছন্দ কি? অমিত্রাক্ষর, মিত্রাক্ষর যা না তা হচ্ছে অমিত্রাক্ষর। মিত্রাক্ষর মানে হচ্ছে যে ছন্দের মধ্যে অন্তমিল আছে। আর অমিত্রাক্ষরের প্রথম কথা হচ্ছে যে ছন্দের মধ্যে মিল নাই, জ্যোতি চিহ্নগুলো হচ্ছে স্বাধীন। ইংলিশে বলা হচ্ছে এটাকে ব্ল্যাঙ্ক ভার্স। কি বলা হচ্ছে? ব্ল্যাঙ্ক ভার্স বলা হচ্ছে। তো সেই যে অমিত্রাক্ষর ছন্দ, সেই অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগটা এই মিত্রাক্ষর বা পয়ারকে ভেঙে, পয়ারের মধ্যে কিন্তু 14টা মাত্রা থাকে। 14টা মাত্রা থাকে। অমিত্রাক্ষরের মধ্যে 14টা মাত্রা আছে, কিন্তু পয়ারের মধ্যে যেরকম মিল থাকে, মানে মিত্রাক্ষর, পয়ার হচ্ছে মিত্রাক্ষর, কিন্তু অমিত্রাক্ষরের মধ্যে যে অন্তমিল নেই, জ্যোতি চিহ্নগুলো স্বাধীন। মানে একটা পংক্তি শেষেই যা শেষ হতে হবে, এই যে লাস্টে গিয়ে শেষ হবে এরকম না। একটা পংক্তি এইখান থেকে গিয়ে এইখানে যা শেষ হতে পারে, এইখান থেকে আবার নতুন একটা পংক্তি শুরু হবে। এই যে স্বাধীন যে জ্যোতি চিহ্ন বিন্যাস এবং মিলহীনতা, এইটাই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য। এই ব্যাপারগুলো আপনারা বলবেন, ঠিক আছে? তো এখানে কনফিউশনটা পড়ে নেবেন। ব্রজাঙ্গনা, এটা হচ্ছে তার গীতি কবিতা। এখানে হচ্ছে রাধা এবং কৃষ্ণকে নিয়ে লেখা। রাধা এবং কৃষ্ণকে নিয়ে লেখা। এটা পড়লে পড়বে, না পড়লে অসুবিধা নাই। কিন্তু বীরাঙ্গনা কাব্যটা পড়তে হবে। বীরাঙ্গনা হচ্ছে ইতালির কবি ওভিদের হিরোইস থেকে এই নেওয়া হয়েছে এবং বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য। এখানে 11টা পত্র, 11 জন নারী, 11 জন পুরুষকে দিয়েছে। এই 11 জন নারী প্রত্যেকই হচ্ছে একটা পৌরাণিক চরিত্র। হয় এটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে অথবা মহাভারত থেকে নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষকে হয় প্রেম নিবেদন করছে, অথবা ভালোবাসা নিবেদন করছে, অথবা ভর্ৎসনা করছে, অথবা জিজ্ঞেস করছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো সেই পত্রগুলোকে আমরা আসলে 5টি ভাগে ভাগ করতে পারি। প্রেমাস্পদে অনুগ্রহ ভিক্ষা করে প্রেমিকার চিঠি, প্রেমিকা হিসেবে চিঠি দিয়েছে। সোমের প্রতি তার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লক্ষণের প্রতি শূর্পণখা, এই যে লক্ষণটা চিঠি কি লিখছে? শূর্পণখা লক্ষণটা লিখছে। উর্বশী, স্বর্গের যে উর্বশী যে নর্তকী, সে পুনর্বার প্রতি লিখেছে। রঙ্কিনী, সে কার কাছে লিখেছে? দ্বারকানাথের প্রতি লিখেছে। তারা লিখেছে সোমের প্রতি। সবগুলো হচ্ছে পৌরাণিক চরিত্র। আর স্বামীর অসদৃশ ব্যবহারকারী মর্মিত মুখ্যরমণী স্ত্রীর পত্র। এই যে কেকুই দশরথে লিখেছে, যখন রামকে সিংহাসনে বসাচ্ছিল, তখন কেকুই গিয়ে বলছিল যে তুমি না বলছিলে আমাকে বর দিয়েছিল 2টা, এখন তুমি আমার ছেলে ভরতকে সিংহাসনে বসাও, তুমি তো মিথ্যাবাদী দশরথ, আমি সবার কাছে বলে বেড়াবো তুমি মিথ্যাবাদী, তুমি এই সেই এটা সেটা বলে। এই কেকুই কাকে চিঠি লিখছে? এই দশরথকে চিঠি লিখছে। নীল যজপতি জনা চিঠি লিখছে, এরকম প্রশ্ন করছে, ঠিক আছে? তারপরে স্বামীর অদর্শনে ব্যাকুলা প্রসিতাবর্তিকার পত্র, অর্থাৎ জামাই বিদেশে আছে। যেমন এই শকুন্তলা এই দুষ্মন্তকে বলছে যে তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি আসো, তুমি কেন আসো না, এসে এরকম চিন্তিত হয়ে চিঠি লিখছে। দ্রৌপদী চিঠি লিখছে অর্জুনকে। অর্জুন হচ্ছে দ্রৌপদীকে জিতিয়ে নিয়েছিল, কিন্তু তার মায়ের কারণে সে 5 ভাগে ভাগ করে নিয়েছিল। এবং দ্রৌপদী কিন্তু ভালোবাসে হচ্ছে অর্জুনকেই, এবং অর্জুন কিন্তু দ্রৌপদীকে ছেড়ে বসে আরও সুভদ্রাকে বিয়ে করেছে, তার আর বাচ্চা হয়েছে, নানান কিছু হয়েছে। দ্রৌপদী কিন্তু এই অর্জুনকে কিন্তু ভর্ৎসনা করছে যে তুমি কোথায় গেছো, কী করে গেছো, তুমি তাড়াতাড়ি আসো, তোমার চরিত্রের ঠিক নাই, তোমার এই নাই সেই নাই, এরকমভাবে প্রশ্ন করছে। তো পৌরাণিক চরিত্রগুলো এরকম স্বাধীন কখনোই ছিল না। স্বাধীনতা দিয়েছে, মুখে কথা দিয়েছে, নারীদের মুখে কথা দিয়েছে, ভাষা দিয়েছে, নারী জাগরণের কথা দিয়েছে। নারীর এই ব্যাপারটা মাইকেল মধুসূদন দিয়েছে, তার আগে কেউ কখনো কল্পনা করতেও পারে নাই।
ঠিক আছে? তাহলে এই যে দুর্যোধন স্বামীর অমঙ্গল চিন্তা না করছে, দুর্যোধন মহাভারতের চরিত্র, দুর্যোধন ওই যে মহাভারতের যুদ্ধ, এই দুর্যোধনের কথা চিন্তা করতেছে, তার বউ ভানুমতি ব্যাপক ভয় পাচ্ছে, ঠিক আছে? জয়দ্রথের প্রতি দুঃশলা ব্যাপক ভয় হচ্ছে, দুটাই হচ্ছে মহাভারতের চরিত্র। আর ইন্দ্রিয় সম্মতমূলক প্রেমের বন্ধন ছিন্ন করার পত্র আছে এখানে এই শান্তনুর প্রতি জাহ্নবী। তো এই সোমের প্রতি তারা, এগুলিকে আমি পড়াবো। প্রেম এবং ভালোবাসার প্রতি আক্ষরিক কোনো পার্থক্য নেই ওই অর্থে। তবে প্রেম এবং ভালোবাসার একটা আছে, আলাদা ব্যাপার আছে। ভালোবাসাটা এক পাক্ষিক হতে পারে, দূর থেকে ভালোবাসা যায়। ভালোবাসা হচ্ছে ত্যাগী, ভালোবাসা হচ্ছে ত্যাগী, ত্যাগ করতে জানে। আর প্রেম হচ্ছে ভোগী। প্রেম মানে তাকে পাইতেই হবে। প্রেমের মধ্যে কামের সম্পর্ক বেশি, কাম দেহ, প্রেমের মধ্যে কাম এবং দেহটা মুখ্য এবং ভোগ করার ব্যাপারটা আছে। ভালোবাসার মধ্যে দেহ নাও থাকতে পারে, দেহ না, মনই আসল, মনটাই আসল। সূক্ষ্ম পার্থক্য আছে। ভালোবাসাটা হচ্ছে ভালো চাওয়া, মানে আমি সে কষ্ট পাচ্ছে এটা ভেবে যদি আমার খুব কষ্ট হয় এবং যে কোনো মূল্যে তাকে ভালো রাখার যে ব্যাপারটা, এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেমটা হচ্ছে পাগলামি, প্রেমটা হচ্ছে তাকে পেতে হবে। প্রেমের মধ্যে অভিশাপ, প্রেমের মধ্যে থাকবে হচ্ছে ঝগড়া, প্রেমের মধ্যে থাকবে হচ্ছে ভোগ করার একটা মানসিকতা, প্রয়োজনের মানসিকতা, ঠিক আছে? সুভদ্রা পুত্র অভিমন্যু, হ্যাঁ সুভদ্রা পুত্র হচ্ছে অভিমন্যু। স্যার বীরাঙ্গনাতে এই 11টি কাব্য কে কাকে লিখেছে মুখস্থ করবো না, কে কাকে করেছে এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, অল্প কয়েকটা মুখস্থ করবেন। মানে বীরাঙ্গনা কাব্য যে নারীরা দিয়েছে এটা মুখস্থ করবেন, এবং কে কাকে দিয়েছে কয়েকটা মনে রাখলে হবে, সবগুলোই মনে রাখার প্রয়োজন নেই। এবং এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন যে আচ্ছা ব্যাখ্যা না পড়ি, আমার এমনিতে ক্লাস অনেক রাত হয়েছে। চতুর্দশপদী কবিতা বলি যেগুলো আছে, মানে সনেট বলছে এটা, তার প্রথম সনেটটা ছিল বঙ্গভাষা। এটি প্রথমে নাম ছিল হচ্ছে লেখা, না এটা হবে লেখা। কবি মাতৃভাষা ছিল। মাইকেল মধুসূদন নাটক ছিল প্রথমে হচ্ছে শর্মিষ্ঠা, তারপর হচ্ছে পদ্মাবতী একটা হচ্ছে হাস্যরসাত্মক নাটক, তারপর হচ্ছে কৃষ্ণকুমার হচ্ছে প্রথম ট্র্যাজেডি, হ্যাঁ। তো শর্মিষ্ঠা হচ্ছে প্রথম নাটক, তারপরে হচ্ছে পদ্মাবতী এটা হচ্ছে একটা কমেডি। তারপরে এটা কোথা থেকে নেওয়া হচ্ছে আপনারা এটা একটু জাস্ট রিডিং পড়বেন। কৃষ্ণকুমারীর পরিচয় এখানে দেওয়া আছে, আপনারা পড়বেন। মাইকেল মধুসূদন প্রথম প্রহসনটা আছে, বুড়ো শাকেলে ঘাড়েরও একে কী বলে সভ্যতা, এটা পড়বেন। আমি আর আলোচনা করলাম না, রাত অনেক হয়ে গেছে। তারপরে হচ্ছে সবগুলোর মোটামুটি এখানে পরিচয় দেওয়া আছে। ইংরেজি কাব্য তার হচ্ছে ক্যাপটিভ লেডি, তারপরে হচ্ছে তার বিখ্যাত উক্তিগুলো কী কী আছে, হে বঙ্গ ভাণ্ডারে তবে বিবিধ রবদন, তার সবে অভূত আমি অবহেলা করি, এটা বঙ্গভাষা থেকে বলা হয়েছে। জন্মিনীতে মরিতে হবে অমর কে কোথা কবে, এটা হচ্ছে বঙ্গভূমির প্রতি। সততনে হে নর্তমী পরভূর মনে হচ্ছে কপুতাক্ষণ থেকে নেওয়া হচ্ছে। উচ্চ শির যদি তুমি কুল মনে ধনে করিও না ঘৃণা তবে নিচ শির জনে, রসালু স্বর্ণলতিকা নামে তার একটা কবিতা আছে। মেঘনাদবধ কাব্যের যে আধুনিকতা যদি বলা হয় তাহলে সেই আধুনিকতা কীভাবে আছে এখানে এই ব্যাপারটা বলা আছে। এখানে দেখতে হবে যে আধুনিকতার বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে। দেখুন, মানবতাবাদ, দেশপ্রেম বা জাতীয়তাবাদ, দ্বিচেতনা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মুক্ত বুদ্ধি বা যুক্তিবাদী মানসিকতা, বিচ্ছিন্নতাবাদ বা ব্যক্তির মনস্তাত্ত্বিকতা, নারীর প্রতি শ্রদ্ধাশীলতা বা নারী মুক্তি বা নারী স্বাধীনতা, এইগুলো হচ্ছে আধুনিকতার বৈশিষ্ট্য। আপনাদের জিজ্ঞেস করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন যে এখানে কিন্তু চরিত্রগুলো পৌরাণিক, কিন্তু এই চরিত্রগুলো যে ডুইং মানে কাজকর্ম এবং যে সাফারিং, এইটা একেবারে মানুষের। এখানে পুরাতনের খুলসে নতুন এক মানুষ, নতুন এক চেতনা, নতুন এক শিল্প ভাষ্য উদ্ভাসিত হয়েছে। মেঘনাদ উপত্যকায় আপনাকে যদি বলা হয়
আপনি যদি বলেন যে মধ্যযুগের কাব্যের মধ্যে তো দেবদেবী ছিল, তাহলে মেঘনাদবধের মধ্যেও তো ওই যে রাম লক্ষ্মণ রাবণ এগুলো তো ধর্মকেন্দ্রিক, তাহলে এইটা কেমনে আধুনিক হলো? তখন আপনি কি বলবেন যে স্যার চরিত্রগুলো পৌরাণিক, কিন্তু এদের যে ডুইং, এদের যে কার্যকারণ, এদের যে কাজ এবং এদের যে সাফারিংস বা এরা যে সাফার করছে, যে দুঃখ কষ্ট বেদনা, এদের যে মানসিকতা, এটা হচ্ছে আধুনিক মানসিকতার। প্রসঙ্গটা শুধু ধর্মের, চরিত্রগুলো ধর্মের হলেও আসলে ধর্মীয় চরিত্র কিন্তু এখানে না। ধর্মীয় নামগুলো বা ঘটনাংশ ধর্ম থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই চরিত্রগুলো যে মানসিকতা হচ্ছে আধুনিক। এই চরিত্রগুলোর যে কার্যকারণ, এই চরিত্রগুলোর যে আচরণ, এই চরিত্রের যে ক্রিয়াকলাপ, সেটা একদম সাধারণ মানুষের। এই চরিত্রগুলোর যে দুঃখ কষ্ট বেদনা সংগ্রাম জাতীয়তাবোধ দেশপ্রেম নারী মুক্তি, এই ব্যাপারগুলো একেবারে আধুনিক মানুষের। সুতরাং এখানে কাহিনী যেখান থেকে নেওয়া হোক না কেন, ঘটনা যেখান থেকে ধর্ম থেকে নেওয়া হোক না কেন, এখানে ধর্মীয় ব্যাপারগুলো মুখ্য হয়নি, বরঞ্চ সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ, আধুনিক মানুষের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে বলে আমরা এটাকে আধুনিক বলছি। ঠিক আছে। আত্মবিলাপ কবিতা, তো আত্মবিলাপ কবিতা বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা। গীতি কবিতা কি জিনিস? গীতি কবিতা মানে হলো ব্যক্তির আবেগ অনুভূতি, ব্যক্তির একারই লিখি একান্ত, ব্যক্তির একান্ত বা একার আবেগ অনুভূতি দুঃখ বেদনা কষ্ট যখন প্রকাশিত হবে তখন সেটাকে বলা হবে গীতি কবিতা। কোন একজন ব্যক্তির বা কোন একজন কবির ব্যক্তিগত কষ্ট দুঃখ বেদনা আবেগ অনুভূতি ভাবোচ্ছ্বাস যখন প্রকাশিত হবে তখন তাকে বলা হবে গীতি কবিতা। তাহলে আত্মবিলাপ যে কবিতাটা আছে, আত্মবিলাপ কবিতা যখন লেখেন তখন মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অবস্থা ভালো, তার বউ পোলাপান নিয়ে মোটামুটি ভালো আছেন, তারপরেও তিনি সেই আত্মবিলাপটা করেছেন। বিলাপ মানে কান্না, তাহলে আত্মবিলাপ মানে হচ্ছে আত্মকান্না, অর্থাৎ তার নিজের কান্না। নিজের কান্না কেন? কারণ হাহাকার, তিনি যা চান তা তিনি কি করেন না, পান না। তিনি মনে করছেন তিনি জীবনে যা কিছু করেছেন সব হচ্ছে ভুল করেছেন। এই জন্য এই কবিতার লাইন হচ্ছে আশার ছলনে ভুলি। আশার ছলনায় কি করি, তিনি বারবার আশা করেছেন যে তার জীবন হবে এরকম এরকম, তিনি যে জীবন কামনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত তিনি যেরকম তার মেরিট ছিল, যেরকম প্রতিভা ছিল, যেরকম ট্যালেন্ট তার ছিল, যেরকম তিনি মেধাবী ছিলেন, সে অনুযায়ী তিনি তত বড় কবি হতে পারেননি। তিনি একেবারে বিশ্বকবি হতে চেয়েছিলেন। তিনি হতে চেয়েছিলেন ওই রকম বোদলেয়ারদের মতো, তিনি হতে চেয়েছিলেন শেক্সপিয়ারের মতো এরকম বড় কবি হতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এরকম বড় কবি হতে পারেন নাই। তিনি ব্যর্থ হয়েছেন। তিনি বাংলা ভাষায় লিখেছেন এবং তিনি পদে পদে ভুল করেছেন। এই জন্য বলছেন আশার ছলনে ভুলি। তার আশাগুলো যেন ছলনায় ভরা, ছলনাময়। ঠিক আছে। তাহলে এই কবিতাটাকে আমরা বলতে পারি যে একটা কনফেশন বলতে পারি আমরা। এই যে দেখেন না, লাভ এন্ড কি না, ক্রাশ এন্ড কনফেশন। কনফেশন মানে কি? আত্মস্বীকারোক্তি। মানে আপনি নিজে যে ভুলগুলো করেছেন এগুলো যখন স্বীকার করবেন এটাকে কনফেশন বলে। তাহলে এই আত্মবিলাপ কবিতার নিজের ভুল ভ্রান্তি দুঃখ কষ্ট তিনি যেন স্বীকার করছেন, যেটাকে আমরা বলতে পারছি যে কবিতার অনেকটা কনফেশন টাইপের, অনেকটা নিজের স্বীকারোক্তি টাইপের একটা কবিতা। এবং এই কবিতার মধ্যে আপনারা দেখব যে এই কবিতার প্রধান বৈশিষ্ট্য দুটো। আশার কোহক ছলনা থেকে মুক্তি লাভে যে তার পক্ষে সম্ভব নয় এই বিষয়ে তিনি স্পষ্ট। মানে তার যে আশার এই ছলনা থেকে তিনি কখনো মুক্তি পাবেন না এবং তার পক্ষে সম্ভব নয়, এইটা তিনি বুঝতে পেরেছেন। তবু এই আশার নেশা ছুটিল নাই কি দায়, একদম শেষ পর্যন্ত তিনি আশা করছেন যে এই মনে হয় তিনি বড় কিছু হয়ে যাচ্ছেন, এই বুঝি তিনি বড় কিছু হয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত আশায় তার জীবন গেল, তিনি আর
সফলকাম হতে পারেন নাই তার অর্থে। আসলে তিনি সফল হয়েছেন, কিন্তু তিনি যেরকম সফলতা চেয়েছেন সেরকম সফল হতে পারেন নাই। আশার ছলনায় ভুলে যে যন্ত্রণা পাচ্ছেন কবি, তার চিত্ররূপ এই আশার ছলনায় ভুলে, অর্থাৎ তিনি আশা করেন যে এরকম হবেন, এরকম হবেন, এই হবে তার জীবনে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিছুই হতে পারেন নাই। এই যন্ত্রণাটাকে তিনি কবিতায় প্রকাশ করেছেন। এইটাই হচ্ছে কবির আত্মবিলাপ, আত্মস্বীকারোক্তি, আত্মযন্ত্রণা, আত্মকষ্ট, আত্মবেদনাকে তিনি প্রকাশ করেছেন। এবং যেহেতু একজন কবির আত্মকষ্ট, আত্মবেদনা, নিজের আবেগ অনুভূতি যখন তিনি প্রকাশ করেন, তখন সেই কবিতাকে বলা হয় গীতি কবিতা। তাহলে বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা হচ্ছে আত্মবিলাপ। তাহলে আপনাদের যদি প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা কোনটা, তাহলে আপনারা উত্তর করবেন আত্মবিলাপ। অবশ্যই বলবেন আত্মবিলাপ, এবং এই প্রশ্নটা করার মতো একটা প্রশ্ন, আত্মবিলাপ। ঠিক আছে, ওকে। এই ছিল মোটামুটি আমাদের আত্মবিলাপ নিয়ে। আপনারা আত্মবিলাপ সম্পর্কে যদি প্রশ্ন করে এটা করবে। তাছাড়া আত্মবিলাপ সম্পর্কে আপনারা যে কাজটা করবেন, যে এখানে আত্মবিলাপের কিছু লাইন আপনারা মুখস্থ করতে পারেন প্রথম দিকে। আত্মবিলাপ আপনাকে হয়তো আত্মবিলাপ কবিতা আপনি পড়েছেন কিনা এই জন্য হয়তো জিজ্ঞেস করতে পারে যে আত্মবিলাপ কবিতা একটু পড়েন, তাহলে আত্মবিলাপ কবিতা আপনারা প্রথমে একটু পড়বেন। ঠিক আছে, আশার ছলনে ভুলি, অন্তত এই কথাটা তো বলতে পারবেন, তাই না? তো ক্লাসটা অনেক পরে শুরু করেছি বলে আজকে একটু ফাস্ট পড়িয়েছি, কিন্তু আজকের যে শিটটা দিয়েছি শিটটা অবশ্যই খুব রিচ একটা শিট। এই শিটের মধ্যেই কিন্তু বা এই পিডিএফের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে। আপনি যদি খুব ভালোভাবে পড়ে যান, আশা করছি আপনার এই আধুনিক যুগের বৈশিষ্ট্য, মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বর গুপ্ত থেকে যদি আপনাকে কোনো প্রশ্ন করে, তাহলে কিন্তু আপনারা পারবেন। যেহেতু মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, অনেক গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্ত। এবং মাইকেল মধুসূদন দত্ত আপনাদের সিলেবাস ভুক্ত, অর্থাৎ স্কুলেও মাইকেল মধুসূদন দত্ত আছে, কলেজেও মাইকেল মধুসূদন দত্ত আছে। মাইকেল মধুসূদন মেঘনাদ বধ কাব্য থেকে বারবার প্রশ্ন আসে, আপনাদের মনে রাখতে হবে। আপনাদের যদি প্রশ্ন করে মেঘনাদ বধ থেকে প্রশ্ন করবে, চতুর্দশপদী কবিতা থেকে হয়তো প্রশ্ন করতে পারে, এবং আপনাদের বীরাঙ্গনা কাব্য থেকে প্রশ্ন করবে, এবং আত্মবিলাপ কবিতা থেকে প্রশ্ন করবে। মেঘনাদ বধ কাব্যের সবকিছুই সফলতা, ব্যর্থতা বলে মেঘনাদ বধ কাব্যের আসলে ওই অর্থে কিছু নেই। ব্যর্থতা যদি বলেন, তাহলে তিনি প্রথমেই বলেছিলেন তিনি বীর রসে গাইবেন, অর্থাৎ বীর রস মানে একটা মহাকাব্যের প্রধান রস কিন্তু থাকে বীর রস, মহাকাব্যের প্রধান রস বীর রস, কিন্তু তিনি ওই অর্থে বীর রস ফুটিয়ে তুলতে পারেন নাই, বরঞ্চ এখানে করুণ রসটা মুখ্য হয়ে উঠেছে। তাহলে এইটা ওয়ান কাইন্ড অফ ব্যর্থতা বলতে পারেন, যে কবি নিজে মনে করেছিলেন তিনি বীর রস সৃষ্টি করবেন, কিন্তু বীর রস সৃষ্টি করতে পারেন নাই, করুণ রস হয়ে গেছে। কিন্তু এই করুণ রসও কিন্তু খারাপ লাগছে না, এই করুণ রসও কিন্তু ভাল লাগছে। তাছাড়া যদি আরো যদি কিছু ব্যর্থতার কথা বলেন, তাহলে মেঘনাদ বধ কাব্যের আরেকটা ব্যর্থতা যদি আমরা ধরি, তাহলে সেটা হচ্ছে ভাষা। মেঘনাদ বধ কাব্যের যে ভাষা, এটা অনেক জায়গায় দুর্বোধ্য হয়েছে, অনেক জায়গায় স্মুথ হয়নি, অনেক জায়গায় অভিধান থেকে তিনি শব্দ নিয়েছেন, অনেক ক্ষেত্রে তিনি শব্দ নিজে বানিয়েছেন এবং অপ্রচলিত শব্দ নিয়েছেন, যে কারণে অর্থটা বোঝা যায় না এবং দুর্বোধ্য হয়ে উঠেছে। বরঞ্চ তার মেঘনাদ বধ কাব্যের পরে প্রকাশিত হয়েছে হচ্ছে বীরাঙ্গনা কাব্য। বরঞ্চ বীরাঙ্গনা কাব্যের মধ্যে তার অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ, বীরাঙ্গনা কাব্যের মধ্যে তার ভাষার বা তার শব্দচয়ন বা তার ডিকশন, এটা আরও স্মুথ, আরও সুন্দর, আরও চমৎকার, আরও বেশি স্মুথ হয়েছে, আরও খুব সুরালা হয়েছে, আরও পড়তে ভাল লাগে। কিন্তু মেঘনাদ বধ কাব্য অনেক ক্ষেত্রে দুর্বোধ্য, অনেক জায়গায় পড়া যায় না, কষ্ট লাগে। এইটাই হচ্ছে মেঘনাদ বধ কাব্যের দুর্বলতা, কিংবা মেঘনাদ বধ কাব্যের মধ্যে ওই বীর রসটা ঠিক মতনে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। এছাড়া মেঘনাদ বধ কাব্যের ওই অর্থে ব্যর্থতা নেই বললেই চলে। এনটিআরসি সম্পর্কে কোনো প্রশ্ন ক্লিয়ার করবে? এনটিআরসির ফুল মিনিং কি, এটা হয়তো জিজ্ঞেস করতে পারে। এনটিআরসি এটার পূর্ণরূপ কি? আচ্ছা, PDS কি বলছেন, যে আমি যখন নিবন্ধনে অ্যাপ্লাই করি তখন শ্বশুর বাড়ির ঠিকানা দিয়েছি, কিন্তু আমার এনআইডি কার্ডে বাবার বাড়ির ঠিকানা দেওয়া আছে, কি সমস্যা? শ্বশুর বাড়ির ঠিকানা কি দিয়েছেন, মানে আপনার প্রশ্নটা করতে পারেন না ভাই। আপনার যদি এনআইডিতে যদি যে ঠিকানা দেওয়া আছে, এখন শ্বশুর বাড়ির এনআইডি তো আপনার স্থায়ী ঠিকানা দেওয়া, তাই না? এনআইডি মানে স্থায়ী ঠিকানা দেওয়া আছে। এখন আপনি শ্বশুরবাড়িতে ঠিকানা কি দিয়েছেন? শ্বশুরবাড়ির ঠিকানা কি আপনার? ওখানে তো মানে কি ঠিকানা আছে? একটা স্থায়ী ঠিকানা আছে, আর একটা হচ্ছে আপনার
কি বলে বর্তমান ঠিকানা। আপনি কি স্থায়ী ঠিকানা আপনার শ্বশুরবাড়ি দিয়েছেন, কিন্তু আপনার মানে এনআইডি কার্ডে অন্যরকম আছে, এরকম থাকলে দুই রকম আপনি কেন দিয়েছেন? আশা করি প্রবলেম হবে না, ওইটা ভুল প্রান্তে এই টাইপের হতেই পারে। মূলত হচ্ছে এই ঠিকানা রিলেটেড যে প্রবলেমগুলো আছে এইগুলো হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশনের সমস্যা। এগুলো হচ্ছে ভাইভাতে মনে রাখতে হবে। এই যে নামের বানান ভুল, তারপরে যে ঠিকানা ভুল, এই ভুল সেই ভুল, এইগুলো দেখার দায়িত্ব কিন্তু বোর্ডওয়ালারা নেয় নাই। বোর্ডওয়ালারা নিয়েছে হচ্ছে আপনি মানে আপনাকে দেখার জন্য আপনি কেমন, অর্থাৎ আপনার যে বিয়ে হবে আপনি পাত্রী হিসেবে কেমন, আপনার পাত্র হিসেবে কেমন, এটা আপনাকে চেহারাটা আপনাকে একটু দেখবে। আপনি কি বোবা কালা নাকি, আপনি কি কথা বলতে পারেন কিনা, আপনি কি কানে শুনেন কিনা, আপনার পা কি একটা আছে না নাই, আপনি হাঁটতে পারেন কিনা, আপনার চোখ আছে কিনা, এইগুলো দেখবে আর সামান্য কিছু প্রশ্ন করবে। তারা কিন্তু আপনার স্থায়ী ঠিকানা কই, আপনার শ্বশুর বাড়ি কই, আপনার বাপের বাড়ি কই, এইগুলো দেখার দায়িত্ব ভাইবা বোর্ডের না। এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে আপনি যখন সুপারিশপ্রাপ্ত হবেন তখন হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশের কাজ। এবং এনএসআই যারা আছে এদের কাজ হচ্ছে আপনার আপনার বাড়ি কোথায়, আপনার কোথায়, এগুলো করা। এগুলো হচ্ছে পরের ব্যাপার। আপনার যদি প্রবলেম হয়, পরে প্রবলেম হবে, ওইগুলো তখন আপনি যোগাযোগ করে অ্যাপ্লিকেশন দিয়ে এগুলো পরে আপনি ঠিক করতে পারবেন বলে আমার বিশ্বাস। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুইটা শ্বশুরবাড়ি কেন দিয়েছেন? হোয়াই? বোকার মতো কথা বললে হবে? আপনি 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 তাহলে এনআইডি কার্ডের মধ্যে আপনার আছে একটা, আপনি দিয়েছেন আর একটা, কেন কেন দিবেন আপনি বলেন তো, কোন লজিকে দিয়েছেন? আজারা সব কর্মকাণ্ড। বাংলাদেশের সমস্ত কিছুই মানে এই এই কার্যক্রম চলেছে এনআইডি কার্ড দিয়ে। তাহলে আপনি কি এটা জানেন না বা বোঝেন না যে আপনাকে যদি কখনো খুঁজতে যায় তাহলে আপনাকে এনআইডি কার্ড দিয়ে খুঁজবে? তারপরে ভাইভাতে সমস্যা হবে না, আপনার ভাইভাতে সমস্যা হবে না। আপনার পরবর্তীতে যখন আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, আপনি যখন সুপারিশপ্রাপ্ত হবেন, তখন আপনার দেখা গেছে যে আপনার এনআইডি কার্ড এবং ওই এর মধ্যে যে ঠিকানাটা লিখেছিলেন এটা হয়তো মিলছে না, তখন হয়তো আপনাকে খুঁজবে, তখন আপনি বলবেন যে আমার ভুলে হয়ে গেছে, তখন আপনি হয়তো একটা মুচলেখা দিতে হতে পারে বা কিছু কি করতে পারে, বা অ্যাপ্লিকেশন দেবেন, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সীতাহরণ কি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অনেক রাত হয়ে গেছে। এই যে আমি ক্লাস নিচ্ছি 3টা থেকে ক্লাস নেওয়া শুরু করলাম, আমার কোনো বিরাম নাই। 3টা থেকে ক্লাস নেওয়া শুরু করেছি, আজকে ইতিহাস করলাম যে 3টা থেকে ক্লাস নিচ্ছি, আর এখন বাজে রাত 12টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি।